সুপ্রিয় শ্রোতা, আজ ২৮ আগস্ট বুধবার। আজকের সারাদিনের প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। নোয়াখালী, চাঁদপুর ও লক্ষ্মীপুরে গতকাল মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে ফেনীতে বন্যার পানি সরে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। এছাড়া বিভিন্ন দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। গতকাল রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালীতে। কুমিল্লাতেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গোমতীর পানির উচ্চতা ও বিপদসীমার নিচে প্রবাহিত হলেও ভাঙা স্থান দিয়ে পানি ঢুকে এখনও প্লাবিত হচ্ছে অনেক এলাকা। শালদা নদী ও ঘুঙ্গুর নদীর পানিতে প্লাবিত হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলা। লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোটেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে দেশের ১১ জেলায় চলমান বন্যায় নিহত ব্যক্তির সংখ্যা আরও ৪ জন বেড়ে ৩১ জন হয়েছে। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে আজও চলছে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। গত কয়েকদিনের মতোই নানা শ্রেণী পেশার মানুষ এসে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন। মঙ্গলবার সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন, যা চলবে মধ্যরাত পর্যন্ত। নগদ টাকা, ওষুধ, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য সহায়তা দিচ্ছেন সাধারণ মানুষ। বন্যার্ত ও অসহায় মানুষদের সহযোগিতায় নগরীর সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছেন। সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ জামাতে ইসলামী, ছাত্র শিবির ও সংশ্লিষ্ট সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। আজ বুধবার এ প্রজ্ঞাপন প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রসঙ্গে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এক মতবিনিময় সভায় বলেন, ছাত্র জনতার আন্দোলন ডাইভার্ট করতে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকার। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জামাতকে নিষিদ্ধ করার পেছনে আওয়ামী লীগের বদমতলব ছিল। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই। সত্যিকার অর্থে তদন্ত করে কোনো দলের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড পাওয়া গেলে তাদের নিষিদ্ধ করা যেতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি ত্রাণ তহবিলে দেয়া হবে। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। বাংলাদেশে ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেছেন, এস আলম গ্রুপ যেভাবে সুপরিকল্পিতভাবে ব্যাংক লুটপাট করেছে, বিশ্বে তার আর কোনো নজির নেই। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত হয়ে সংসদ বা নির্বাহী বিভাগের কার্যক্রম পরিচালনা করার জন্য একই ব্যক্তি একই সঙ্গে সরকার প্রধান, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকতে পারবেন না এবং একজন ব্যক্তি ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। বুধবার টিআইবির ধানমন্ডির কার্যালয়ে নতুন বাংলাদেশ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবি এমন প্রস্তাব তুলে ধরে। সাবেক ৩ প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাবেক ৭ জন বিচারপতির নামে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড ইউনুস আলী আকন্দ। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলা দায়ের করেন তিনি। রাজধানীর হাতিরঝিলে পানিতে ডুবে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সাংবাদিক রাহানুমা সারা মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাহানুমা সারা জিটিভির নিউজ রুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। এবারে বিশ্ব সংবাদ। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে উত্তাল পুরো পশ্চিমবঙ্গ। এই আন্দোলন এখন রূপ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের এক দফা আন্দোলনে। মিছিল এবং জমায়েত থেকেও স্লোগান উঠছে, দাবি ১ দফা ১, মমতার পদত্যাগ। আজ বুধবার পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার বাংলা বন্ধ কর্মসূচি পালন করছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ সকাল থেকে পূর্ব মেদিনীপুর, কোচবিহার, কৃষ্ণনগর, মালদহ, রানাঘাট, মুর্শিদাবাদ, শিয়ালদহ সহ বিভিন্ন স্টেশনে রেল চলাচল ব্যাহত হয়েছে। রাজ্যের রাজধানী কলকাতা শহরের আশপাশের বিভিন্ন স্টেশনে রেল রোকো পরিকল্পনাও রয়েছে বিজেপির। আজকের হরতাল সফল করতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তায় নেমেছেন বিজেপির কর্মীরা। এরপর থেকে বিভিন্ন বিজেপির কর্মীদের সঙ্গে রাজ্যের ক্ষমতাসীন দল
দল তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংঘর্ষ হয়েছে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। আজ বুধবার নেপালে স্বাগতিকদের রীতিমতো উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। হারিয়েছে 4-1 গোলের বিশাল ব্যবধানে। এই প্রথম অনূর্ধ্ব 20 সাফের শিরোপা জিতল বাংলাদেশ। এর আগে 2022 সালে ভারতের কাছে ফাইনাল হেরে রানার্স আপ হয় বাংলাদেশের যুবারা। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকে দাপট ছিল নেপালের। স্বাগতিক দর্শকও ছিল চোখে পড়ার মতো। তবে প্রথমার্ধে সেই ভালো খেলার ফল পায়নি স্বাগতিকরা। উল্টো অতিরিক্ত সময়ে মিরাজুল ইসলাম চমকে দেয় নেপালকে। দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করেন তিনি। সেই গোলের পর ম্যাচের দখল নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ফের গোল করেন মিরাজুল। 54তম মিনিটে তার গোলে ব্যবধান হয় 2-0। জোড়া গোল করে মিরাজুল নেয় গোল বানিয়ে নেওয়ার দায়িত্ব। 70তম মিনিটে গোল করে রাব্বি হোসেন রাহুল। এই গোলের যোগানদাতা মিরাজুল। এরপর অবশ্য একটি গোল শোধ দেয় নেপাল। 79তম মিনিটে সামির তেনাং স্বাগতিক সমর্থকদের আনন্দের একটি উপলক্ষ বয়ে আনেন। তবে ইনজুরি সময়ে পিয়াস আহমেদ গোল করলে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় নেপালকে। রেডিও টুডে 89.6 FM-এর আজ 28 আগস্টের সংবাদ সংকলন এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। রেডিও টুডে 89.6 FM